নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। মোদি কা গ্যারান্টি নয়, নরেন্দ্র মোদির মুখে জোট বন্দনা। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে পাশে বসিয়ে জোটের জয় জয়কার নরেন্দ্র মোদির কণ্ঠে। রামলালা নয়, ফের জয় জগন্নাথ। মন্দির, মসজিদ, মোগল মঙ্গলসূত্র এই মুহূর্তে অতীত। নরেন্দ্র মোদির কণ্ঠে ফিরল সুশাসন। এই সব নিয়ে আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন কেয়া ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপা চক্রবর্তী, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক শঙ্কদীপ দাস, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেবেন তৃণমূলের পক্ষ থেকে পার্থ প্রতিম রায়। আমি শুরুতে চোখ রাখব প্রতিবেদনে। प्री पोल अलायंस इतना सफल कभी भी नहीं हुआ है जितना कि एनडीए हुआ। আগের মতো সংখ্যার জন্যই গণদেবতার আশীর্বাদে আকাশ থেকে মাটিতে নেমে এসেছেন পরমাত্মার পাঠানো দূত। টানা তৃতীয়বার কুর্সিতে বসা নিশ্চিত হলেও এবার শরিকদের উপর নির্ভরশীল নরেন্দ্র মোদী। গত এক দশকের প্রধানমন্ত্রীত্বে তো বটেই, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। এমন অবস্থায় শরিক নির্ভর মোদির মুখে জোটের জয় জয়কার। ওয়াকিবহাল মহলের মতে কেন্দ্রের তৃতীয় মোদী সরকার জোড়া ক্রাঁচের উপর দাঁড়িয়ে। একটি নীতিশ কুমারের জেডিইউ আর একটি চন্দ্রবাবু নাইডুর টিডিপি। তাই শুক্রবার এনডিএর সংসদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর বারে বারে জোট শরিকদের জয়গান গাইলেন মোদী। हिंदुस्तान की राजनीति में गठबंधन के इतिहास में प्री पोल अलायंस इतना सफल कभी भी नहीं हुआ है जितना कि एनडीए हुआ। और मैं कह सकता हूं, हकीकतों के तथ्यों के आधार पर कह सकता हूं, ये सबसे सफल अलायंस है। और 30 साल का लंबा कालखंड शुरू में शायद असेंबल हुआ होगा, लेकिन आज मैं कह सकता हूं कि भारत के राजनीतिक व्यवस्था में एक ऑर्गेनिक अलायंस है। अच्छे दिনের স্বপ্ন দেখিয়ে 2014 সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। বিরোধীদের অভিযোগ, গত 10 বছরে আচ্ছে দিন তো দূরে থাক, দেশবাসীর দুঃখ দুর্দশা বেড়েছে। মাথাচাড়া দিয়েছে বেকারত্ব, আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি। গেরুয়া শিবির সব অভিযোগ উড়িয়ে দিলেও নিন্দুকদের দাবি, গত 10 বছরে মোদী ও তার দলের কাছে প্রাধান্য পেয়েছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের কথা। প্রাধান্য পেয়েছে পাকিস্তান থেকে রাম মন্দির। এবারের ভোট প্রচারে মোদীর বলা মোঘল মুজরা থেকে মঙ্গলসূত্র নিয়ে তো চর্চা এখনো বন্ধ হয়নি। তবে এবার গণদেবতার রায়ে অনেক কিছু পাল্টে গিয়েছে। তাই কি সুশাসনের সুর ফিরে এলো মোদীর গলায়? एनडीए कहते ही गुड गवर्नेंस ये अपने आप पर्यायवाची बन जाता है। लेकिन हम विकास का नया अध्याय लिखेंगे, गुड गवर्नेंस का नया अध्याय लिखेंगे, जनता जनार्दन की भागीदारी का नया अध्याय लिखेंगे, और सब मिलकर के विकसित भारत के सपने को साकार करके रहेंगे। চলতি বছরের শুরুতেই অযোধ্যার অসম্পূর্ণ রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী। যদিও ভোট বাক্সে তার ফসল তুলতে ব্যর্থ গেরুয়া শিবির। রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, উত্তরপ্রদেশের সেই ফৈজাবাদেই হেরে গিয়েছে বিজেপি। এমনকি গোটা উত্তরপ্রদেশেই ধাক্কা খেয়েছে মোদীর ডাবল ইঞ্জিন রথ। উল্টো দিকে পূর্বের রাজ্য ওড়িশায় প্রথমবারের জন্য ক্ষমতা দখল করেছে বিজেপি। তাই কি মোদীর মুখে ফিরে ফিরে আসছে জয় জগন্নাথের স্লোগান? मैं हमेशा मानता हूं ईश्वर के अनेक रूप होते हैं, लेकिन जब मैं भगवान महाप्रभु जगन्नाथ जी को याद करता हूं तो मैं हमेशा मानता हूं ये गरीबों के देवता है। आने वाले 25 साल महाप्रभु जगन्नाथ जी की कृपा से उड़ीसा देश की विकास यात्रा के ग्रोथ इंजन पैकी एक होगा। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এবার আর 56 ইঞ্চির বুক বাজানো কাজে দেবে না।
সরকার টিকিয়ে রাখতে শরিক তুষ্টিতেই মগ্ন থাকতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। আমি কেয়ার কাছে আসি। কেয়া, আমরা দেখেছি একটা বাংলা প্রবাদ যেটা ইদানিং বারবার শোনা গেছে, শঙ্খ বলতে পারবে শুভেন্দু অধিকারীর গলায়, যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তো আজকে যখন নরেন্দ্র মোদীর মুখে এত জোট, এমনকি এনডিএ আমলের জোট সরকার কিভাবে চলেছে, কতটা সাকসেসফুলি চলেছে, সেই বন্দনা মোদি কা গ্যারান্টির একদম উল্টো অবস্থানে গিয়ে, এটা কি সেই প্রবাদকে জোরালো করছে? এটা কি এই জোট রাজনীতির ঠেলা? দেখুন, প্রথম কথা অবশ্যই জি24 ঘন্টার মারফতে পশ্চিমবঙ্গের যত ভারতীয় জনতা পার্টির সমর্থকদের আমরা শুভেচ্ছা জানাই, কারণ তৃতীয়বারের জন্য কিন্তু মোদী সরকার গঠিত হচ্ছে। আপনি বলতেই পারেন মোদী সরকার না এনডিএ সরকার। দেখুন, এনডিএর যারা শরিক দল আমাদের, তারা সর্বসম্মতিক্রমে তারা মেনে নিয়েছে নরেন্দ্র মোদী তাঁদের নেতা, সংসদীয় নেতা। আজকেই ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছেও গেছিলেন মাননীয় হবু প্রধানমন্ত্রী। বিষয়টা হচ্ছে, আপনি বললেন জোটের জ্বালা, ভালো প্রশ্ন। অথবা ঠেলা, জ্বালা ঠেলা যাই বলুন না কেন, দেখুন 2014 এবং 19 প্রতিবারেই নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি প্রায় 30 বছর পরে যে কোনো রাজনৈতিক দল হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু আমাদের যারা শরিক দল, তখনও যারা ছিলেন এনডিএ শরিক দল, হতে পারে তাদের 1-2 সাংসদ, হতে পারে তাদের আসন সংখ্যা কম, আমরা কিন্তু বরাবরই বলেছি এনডিএ সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। এবারও তাই। হ্যাঁ, এবারে হতে পারে আমরা ফার্স্ট বয় হয়তো ফুল মার্কস পাইনি, হয়তো ডিস্টিংশন পেয়েছি, স্টার মার্কস পেয়েছি, কিন্তু এই যারা বলছেন জোটের ঠেলা বা জ্বালা, আমি তো বলবো উল্টো দিকে মৌপিয়া, যে দেখুন জোটের ঠেলা কাকে বলে। পশ্চিমবঙ্গে এখানে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, তাদের নিয়ে তাদের জামাই আদর করে বরণ করে তাদের নিয়ে বসাতে হচ্ছে পাশে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এটা জোটের ঠেলা নয়, এটা জোটের জ্বালা নয়, এটা তো ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠা নয়। আমি বলবো ভারতীয় জনতা পার্টি এনডিএর যারা শরিক রয়েছে, ন্যাচারাল অ্যালাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন, যে আমাদের এই এনডিএ, আমাদের প্রায় 3 দশক ধরে এনডিএ জোটটা চলছে। এবং উল্টো দিকে আপনাদের প্রতিবেদনে একটা জিনিস দেখলাম, ওটা আমার আপত্তি আমি জানাচ্ছি। যখন প্রধানমন্ত্রী বলেছেন উড়িষ্যার প্রসঙ্গে, উনি জয় জগন্নাথের কথা বলেছেন। উড়িষ্যা ভাবলেই আমরা স্বাভাবিক মহাপ্রভু শ্রী জগন্নাথের কথা বলি, পশ্চিমবঙ্গে আমরা বলি মা দুর্গা, মা কালীর কথা, অযোধ্যাতে অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্রের কথা বলি, সব যেখানে যেখানে আমরা যাই। তো তার মানে এই নয় যে ভগবান শ্রী রামচন্দ্রকে যেটা উনি ঠেলে দিয়ে মহাপ্রভু জগন্নাথকে উনি গ্রহণ করেছেন, সবাই মাথার উপর আছে। আমাদের কাছে শ্রী রামচন্দ্র যা, প্রভু জগন্নাথও তাই। এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে আজকে খুব সুন্দরভাবে বলেছেন যে উত্তর পূর্ব ভারত এবং গোয়ায় যারা মাইনরিটি, সোকাল্ড মাইনরিটি খ্রিস্টানরা রয়েছেন, তারাও কিন্তু এনডিএর ওপরে, এনডিএ সরকারের উপর তারা আস্থা রেখেছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে দেখুন, কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে, নিঃসন্দেহে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু 2014 থেকে 2024 চিত্রটা পাল্টাবে না, তৃতীয়বার মোদী সরকার। আমি আসবো, ইতিমধ্যে পার্থ প্রতিমা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তৃতীয়বার মোদী সরকার, আবার বলছি মোদী সরকার, কারণ আমাদের সবাই মেনে নিয়েছে, তাতে আপত্তি থাকতে পারে। আমি মৌপিয়ার অনুমতি না নিয়ে আমি ঢুকে পড়ছি, যে আমার খুব হাসি পাচ্ছিল, কারণ নরেন্দ্র মোদী এই যে কয়েনেজ না, এটার জন্য বিখ্যাত। মানুষ, উনি ভাবেন যে হয়তো মানুষ সব কিছু ভুলে গেছেন। উনি বলছেন যে অর্গানিক অ্যালায়েন্স। অর্গানিক অ্যালায়েন্সের মানে কি? অর্গানিক অ্যালায়েন্স মানে হচ্ছে যেটা খুব সহজাত, যেটা ন্যাচারাল। তুমি দেখো 2019 সালের 3 এপ্রিল চন্দ্রবাবু নাইডু বক্তৃতা দিয়ে বলছেন নরেন্দ্র মোদী হলেন একজন টেররিস্ট। গোদ্রা ইস্যুতে আমি ফার্স্ট তাকে নিয়ে আপত্তি করেছিলাম, বাজপেয়ী গভর্নমেন্টের সময় গোদ্রা ইস্যুতে আপত্তি করেছিলাম। গোদ্রার পরে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর পাশে পর্যন্ত বসতে চাইতো না, পাশে মানে কথা বলা তো দূরে কথা, পাশে পর্যন্ত বসতে চাইতেন না। তারা আজকে হচ্ছেন অ্যালায়েন্স। তো এটা কি করে ন্যাচারাল অ্যালাই হয়? সহজাত শরিক তারাই হবে যার সাথে মনের মিল হবে। যেমন একটা সময় বিজেপির সহজাত শরিক ছিল শিবসেনা, সেই সহজাত শরিক আজকে নষ্ট হয়ে গেছে, কারণ সেই সহজাত শরিককে বিজেপি ভেঙে দিয়েছে। ফলে বিজেপির আর সহজাত শরিক বলতে কেউ নেই। বিজেপি সহজাত শরিক কে ছিল? বিজেপির সহজাত শরিক ছিল শিরোমণি আকালি দল,
শিরোমণি আকালি দলের সাথে আজকে বিজেপির ভালো সম্পর্ক নেই। বিজেপি যারা সহজাত শরিক, সেই সহজাত শরিকরা কিন্তু আজকে একজনও নেই। এবং যে দুজন শরিক আজকে দেখলাম নীতিশ কুমার প্রায় পায়ে ধরতে যাচ্ছেন, সে নীতিশ কুমার পাশে বসতেন না। 6 মাস আগে নীতিশ কুমার ডিগবাজি খেয়ে গেছিলেন, গিয়ে আবার কংগ্রেস আর আরজেডির সঙ্গে হাত ধরেছিলেন। তো এটা সহজাত শরিক। আজকে যে ইন্ডিয়া ব্লক কেউ তো বলছে না সহজাত মোদির গলায় উঠে আসছে রাহুল গান্ধী বলেননি যে আমরা অর্গানিক অ্যালায়েন্স। মানে আজকে যে ইন্ডিয়া ব্লক নিয়ে এত কথা হচ্ছে, নীতিশ কুমার এই ইন্ডিয়া ব্লক নিয়ে প্রথম সলতে পাকানোটা সেটা নীতিশ কুমার শুরু করেছে। ঠিক, ইন্ডিয়া প্রথম বৈঠকটা পাটনায় হয়েছিল, সে হয়ে গেল সহজাত শরিক। ঠিক আছে, মানে আমি তো মানে জেডিইউর সঙ্গে সরকার হয়নি বলতে চাইছো? না বলে হয়েছে, কিন্তু সহজাত শরিক আমাকে বোঝাও যে রাহুল গান্ধী সহজাত শরিক যেই হবে তার সাথে মনের মিল থাকবে। তৃণমূল কি কংগ্রেসের সহজাত শরিক? হ্যাঁ, একটা দল থেকে ভেঙে তৈরি হয়েছে সহজাত শরিক, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস কিন্তু আবার এনডিএ তেও ছিল, মানতে হবে। না আমার তো গুলিয়ে যাচ্ছে, আমার গুলিয়ে যাচ্ছে। এটা তার কারণ হচ্ছে যে তোমার সহজাত শরিক, তোমার সহজাত শরিক কখনো তুমি এক সেকেন্ড তুমি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছো, তোমার গুলিয়ে যাওয়ার কথা নয়। শরিক আর সহজাত শরিক এই দুটোর মধ্যে যে তফাৎটা শঙ্খ সেটাকে ধরার চেষ্টা করছে। শরিক মানেই সহযোগী শরিক নয়, সহজাত শরিক নয়। অর্গানিক অ্যালায়েন্স বলছো, এটা না মানে ব্যাপারটা হচ্ছে কি যে মানে নরেন্দ্র মোদী হচ্ছে কথার জাদুঘর। ঠিক আছে, গত 10 বছর নানা রকম কথা দিয়ে তিনি সরকার চালিয়েছেন এবং আবার ক্ষমতা ফিরেছেন। ক্রেডিট গোস টু হিম, কারণ আলটিমেটলি 240খানা সিট বিজেপি জিতেছে, লার্জেস্ট পার্টি। এটা নিয়ে কোনো ডিনাইং অফ দ্য ফ্যাক্ট নেই যে সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি। এবং 10 বছর সরকার চালানোর পরে যদি থার্ড টার্ম কেউ 240টা সিট নিয়েও আসে তাহলে তার ক্রেডিট আছে। কেন লোকে এরপরেও বলছে বা কথা বলার জায়গা করে দিয়ে হয়ে গেছে, কারণ হচ্ছে যে 400 পারের যে গল্প এবং যে নরেন্দ্র মোদী মানেই অজেয়, যে একটা ইনভিনসিবল একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়েছিল না, সেটা ধাক্কা খেয়েছে। সেই জন্য দেখবে যে বিজেপিও জেতার পরে ডিমোরালাইজড, অথচ কংগ্রেস এবং বিরোধীরা হারার পরেও তারা ভিক্টোরিয়াস। ঠিক আছে, তার কারণ হচ্ছে মনে হচ্ছে নরেন্দ্র মোদী অজেয়, এই ধারণাটাই ভেঙে দেওয়া গেছে। আমি তোমাদের ক্রেডিট দিচ্ছি তো, আমি তো বললাম লার্জেস্ট পার্টি, মানে যারা হেরো, যারা সেঞ্চুরি ক্রস করতে পারে তাদের অফিসে কি কারা না কারা বাজছে? ভারতীয় জনতা পার্টি, এটা আমি বলছি তো, যারা ফার্স্ট বয় বললাম ওই ফুল মার্কস পেয়ে আসার যে ভালো ছেলেটা ক্লাসের, সে যখন একটু নম্বর কম পায় তার একটা মন খারাপ, অবশ্যই সেটাই। কিন্তু দেখো তোমাদের পার্টি অফিসে, দিল্লির পার্টি অফিসে সেদিনকে লাড্ডু বানানোর ছবিটা দেখা গেল না, কারণ তোমরা 240 পেয়েও তোমরা ডিমোরালাইজড হয়ে গেলে। ওরা 100 পেয়েও ভাবলো যে নরেন্দ্র মোদী অপরাজেয় নয়, ওনাকে হারানো যায়। তারপরে ওরা ভাবলো আবার এই স্বপ্ন মানে খেয়ালি পোলাও বানাতে শুরু করলো যে ফাইনালি যুবরাজকে সিংহাসনে বসানো যায়। এই কারণে আর তুমি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে তুমি লুজ করে গেলে, ওটা ভিক্টোরিয়াস বটেই। ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, সেখানে তুমি ইন্ডিয়া জোটের থেকে মানে সমাজবাদী পার্টি জনতার রায় তো মাথার পেতে নিয়েছে। আমরা তো অন্তত ইভিএম কে দোষ দিচ্ছি না হেরে গিয়ে। মমতা ব্যানার্জি এখানে বলছেন অন্য সব লোকসভায় ঠিক হচ্ছে, কংগ্রেস যদি হারতো বিভিন্ন জায়গায় বলতো না ইভিএম দোষ। অন্তত আজকে ইভিএম মৌপি আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আসবো, আমি একটু আমার একটা বদভ্যেস, সেটা হচ্ছে যে 2009 সালে যখন কংগ্রেস 206টা সিট পেয়ে যখন কেন্দ্রে ক্ষমতায় এলো এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন লালকৃষ্ণ আডবাণী, হেরে যাওয়ার পরে আডবাণী কিন্তু সেই ইভিএম এর কথা বলেছিলেন। ফলে এমন নয় যে আজকে প্রথমবার কংগ্রেস ইভিএম এর কথা তুলছে। ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ এর আগে বিজেপি নেতারাও করেছে। লালকৃষ্ণ আডবাণী তুমি গুগল করে দেখো, আমি তো দেখেছি, বলছি তো আমি দিল্লিতেই সাংবাদিকতা করি। আমি আসবো আমি একটু পার্থ প্রতিম রায়ের কাছে আসি। পার্থ ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। পার্থ, নরেন্দ্র মোদীর গলায় আবার সুশাসন প্রসঙ্গ ফিরছে, নরেন্দ্র মোদীর গলায় জোটের বন্দনা ফিরছে, নরেন্দ্র মোদীর গলায় জয় শ্রীরাম নয়, আমরা 4 জুন সন্ধ্যেতেও দেখেছি জয় জগন্নাথ দিয়ে শুরু করতে, আজও জয় জগন্নাথ। প্রবল চাপে রয়েছে সেটা স্পষ্ট। সেই চাপ থেকেই আজকে মোদি গ্যারান্টি নয়, এখন এনডিএ আমি নয় আমরাতে পরিণত হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো এবং এই গণতন্ত্র আজকে শক্তিশালী একটা বিরোধী
শক্তি রয়েছে বলে এটা সম্ভব হচ্ছে, না হলে ব্রুট মেজরিটিকে সামনে রেখে যেভাবে একতরফা সংবিধানকে বদলে দেওয়ার একটা প্রয়াস, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে কোথাও একটা আঘাত হানা, কোথাও একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা, এই বিষয়গুলো যেভাবে মাথাচাড়া দিয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। ভারতবর্ষের মানুষ অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে, সংবিধানকে রক্ষা করতে এবার জনাদেশ দিয়েছে। সেই জনাদেশ নিশ্চিতভাবে ইন্ডিয়া সাফল্যের চূড়ায় পৌঁছায়নি, কিন্তু এটা স্পষ্ট ভারতবর্ষে একটা শক্তিশালী বিরোধী জোট গঠন হওয়ায় মোদি নিজেকে যেভাবে মেলে ধরার চেষ্টা করছে সেই জায়গাটা ধাক্কা খেয়েছে এবং আগামী দিনে ভারতবর্ষ সঠিক দিশা পাবে। না মৌপিয়াদি, আমি কিছুক্ষণ আগে বিজেপির যিনি প্রতিনিধি আছেন শ্রীমতী কেয়া ঘোষ, ওনার কথাগুলো শুনছিলাম। উনি তো গোটা দলটাকে আজকে রিপ্রেজেন্ট করছেন আপনাদের চ্যানেলে এসে। তো আমি বুঝতে পারছিলাম ওনাদের যে ফ্রাস্ট্রেশন যে লেভেলটা আছে কত দূর অবধি যেতে পারে, সেটা আমরা দেখছি। আমরা কিন্তু যথেষ্ট সংবেদনশীল এবং আমরা কিন্তু ওনাদের এখনও ওনাদের কথা শুনে ওনাদেরকে বলবো না যে পাকিস্তান চলে যাও, আমরা বলবো না। আমরা এটা বলবো না যে এদিক থেকে ওই দিক থেকে এইজনকে নীতিশ কুমারকে নিয়ে এসে, চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এসে একটা সরকার গঠন করে এরকম একটা স্টেবল সরকার নয়, যে সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে। কারণ আমরা জানি নীতিশ কুমারের পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক কি এবং চন্দ্রবাবু নাইডুরও একটা খাড় আছে মোদি শাহের উপর। তো আমরা কখনোই বলবো না যে আপনারা টুকরে টুকরে গ্যাং হয়ে গেছেন, টুকরে টুকরে গ্যাংয়ের সরকার হয়ে গেছেন আপনারা, আমরা এটা কখনো বলবো না। বরঞ্চ আমাদের দেখে আজকে অবাক লাগলো যে কিছুক্ষণ আগে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন মৌপিয়াদি, যে ঠেলার নাম বাবাজি বা ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে, আমার মনে পড়ে গেল যে ছিল বেড়াল হয়ে গেল রুমাল, মানে ছিল ইলেকশনের আগে ছিল মোদি কা পরিবার, ব্রেকেটে মোদি কা পরিবার, এখন হয়ে গেল এনডিএ সরকার। মানে এই যে চেঞ্জটা ওদের মধ্যে আনতে পেরেছি আমরা, ইন্ডিয়া ব্লক, কংগ্রেস, ভারত জোড়ো যাত্রাটা করেছি, মানুষ আমাদের উপর বিশ্বাস করেছে, এই জায়গাটাতে আমরা সফল হয়েছি। এক। 2 নম্বর কথা হচ্ছে সহজাত শরিক নিয়ে কথা হচ্ছিল। সহজাত শরিকরা কখনো দর কষাকষি করে না ক্যাবিনেট নিয়ে, কখনো করে না যে আমাদেরকে 5টা ক্যাবিনেট দিন, আমাদেরকে 10টা ক্যাবিনেট দিন, তাহলে আমরা আপনাদের সাথে থাকবো, না হলে আমরা থাকবো না। দর কষাকষি, অ্যালায়েন্সে দর কষাকষির প্রসঙ্গ যদি সন্দীপা বলো তাহলে বেশি দূর যেতে হবে না। ইউপিএ 2 তার স্মৃতি এখনো সবার মনের মধ্যে। তো আমরা তো মৌপিয়াদি কোনো দিন, আপনি এত প্রাজ্ঞ এবং বিজ্ঞ সাংবাদিক, আমার থেকে আপনার থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং এখানে যারা আছেন সবার এক্সপিরিয়েন্স অনেক বেশি। কখনোই তো ইউপি সরকারের যারা ছিলেন কেউই বলেনি যে সহজাত শরিক। এই যে মোদি আজকে যে কথাটা বলছিলেন সহজাত শরিক, আমরা বলতে চাইছি সহজাত শরিক কি করে হতে পারে। কিছুক্ষণ আগে ইনি বললেন কিছুক্ষণ আগে সহজাত শরিক কি করে হতে পারে। 1। 2 নম্বর কথা হচ্ছে, হ্যাঁ আমরা পেয়েছি তো, 99টা পেয়েছি, 100টা পেয়েছি। দেখুন আমাদের কাছে ফান্ড নেই, আমাদের অর্থবল নেই, সেরকম লোক বল নেই, মিডিয়ার একাংশ পুরোপুরিভাবে, হ্যাঁ না পুরো মিডিয়ার একাংশ পুরোপুরিভাবে বিজেপির একটা প্রপাগান্ডা সেট করা দিয়েছিল আমরা টাকা নিয়ে বসে আছি মোদিকে হারানোর জন্য। আপনি বল টাকা নেই? ভারত জোড়ো যাত্রায় কত টাকা খরচ হয়েছিল সন্দীপা? কে ফান্ড করেছে? কোথা থেকে টাকা এসছে বলুন না, একটু হিসেবটা দিন। ইচ্ছে আছে না সাহস আছে হিসেবটা দেওয়ার? এরা বিশাল পরিমাণের একটা ভারত জোড়ো যাত্রা, ক্যারাভ্যান, শীতাতপ নিয়ন্ত্রিত তাবু, আপনারা বলছেন টাকা নেই? কি বলছেন আপনারা? ওইটুকু হিসাব দিয়ে দিন না। এই যে ভোটগুলো সংগঠিত হলো সেগুলো টাকা কোথা থেকে পেলেন? কোথা থেকে এসছে আপনাদের ইনকামটা? কে আসবো? আমি সৈকতের কাছে আসি। সৈকত, না দেখুন, প্রথমত হচ্ছে আমরা দুটো পরিবর্তন দেখতে পেয়েছি। সেটা হচ্ছে এর আগে 2019-এ বিজেপির স্লোগান ছিল ইসবার বিজেপি সরকার, 2024-এ সেই বিজেপির স্লোগান দিয়েছিল ইসবার মোদি সরকার। এখন সেটা পরিণত হয়েছে ইসবার এনডিএ সরকার। ইন্ডিয়া গঠবন্ধন তৈরি হওয়ার পর এনডিএর বৈঠক হয়েছিল। আমি সৈকত এখানে শুধু একটু শঙ্খকে জিজ্ঞেস করি। শঙ্খ, আমরা দেখলাম 4 জুন যখন সন্ধে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ যখন প্রবেশ করছেন দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে, তখন এক নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে যেমন নরেন্দ্র মোদী স্বাগতম, তেমনি এনডিএর কে বন্দনা করে স্লোগান। এর আগে সাম্প্রতিক অতীতে যতগুলো এরকম কাউন্টিং ডেতে আমরা বিজেপির বিজয়োল্লাস দেখেছি এবং সন্ধ্যেবেলা নরেন্দ্র মোদীকে যেতে দেখেছি, একই সঙ্গে কি সেটা দেখা গেছে? কোনোদিনও ছবির কোনো ফ্রেমে দেখেছো মানে নরেন্দ্র মোদী তার ফ্রেমে কাউকে ঢুকতে দিয়েছেন? এটা তো বিজেপিরও একটা ট্রান্সফরমেশন, যে বিজেপি অনেকদিন মোদির পার্টি থেকে বিজেপি পার্টি হলো। বিজেপি ছিল না, কারণ বিজেপির ফান্ডামেন্টাল গট চেঞ্জড। কারণ হচ্ছে বিজেপি একটা সময় বলতো পার্টি উইথ আ ডিফারেন্স,
তুমি দেখো রাজ্যে রাজ্যে কংগ্রেসের নেতারা গিয়ে বিজেপির রাজ্য সভাপতি, তুমি পাঞ্জাবে দেখো, বিভিন্ন রাজ্যে তুমি দেখো যে কংগ্রেস থেকে গিয়ে কেন্দ্রের মন্ত্রী। বিজেপির ফান্ডামেন্টালটাই চেঞ্জ হয়ে গেছে, পার্টিতে ডিফারেন্স নেই। তার ফলে যে বিজেপি অনেকদিন পরে বিজেপিতে ফিরলো, মানে এটা বিজেপিতে কাম ব্যাক ধরবাপসি, ঠিক আছে? কারণ হচ্ছে আমি একটা খুব মজার টুইটের কথা সেদিনকে তোমাদের চ্যানেলে বলেছিলাম, আজকে আবার বলছি, যে রাজনাথ সিং এর আমি বার করে রেখেছি, আমি তোমাকে স্ক্রিনশট দেখাতে পারবো। 2019 সালে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোয় সেদিনকে রাজনাথ সিং এর তুমি টুইটটা দেখো। রাজনাথ লিখেছেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলাম, তাদের অভিনন্দন জানিয়েছি। এবারে তুমি টুইট দেখো, উনি লিখেছেন যে আমি এই যে জয়, এই এনডিএর বিপুল জয়ের জন্য বিজেপি কর্মীদের অভিনন্দন জানাচ্ছি এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানাচ্ছি। কোথাও নরেন্দ্র মোদীর নাম নেই, কোথাও অমিত শাহর নাম নেই। এবং এইটাই তো কংগ্রেস বলছে জলবায়ু পরিবর্তন। এবং আমি আমি সৈকতের কাছে যাই, সৈকত কমপ্লিট করতে দিই। সৈকত প্লিজ। হ্যাঁ, আমার দুটো বিষয়, একটা পরিবর্তন আমি প্রথমে বললাম। আমার দ্বিতীয়ত মনে হয়েছে যে এই যে 5 বছরের একটা সরকার, নিশ্চিতভাবে এই সরকার তার পুরনো স্লোগান ভুলে যাবে না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তার মানে আগামী 5 বছর যে 5 বছরের কোড আঙ্কোড স্থায়ী সরকার মোদীর নেতৃত্বে এনডিএ দিচ্ছে গোটা দেশকে, তারা নিশ্চিতভাবে অন্ধ্রপ্রদেশের দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত সেটাকে জারি রাখবে। তারা নিশ্চিত পশ্চিমবাংলায় 14 থেকে 24 সারদা নারদা এবং চাকরি দুর্নীতির তদন্ত জারি রাখবে। তারা নিশ্চিতভাবে নীতিশ কুমারের দেওয়া শর্ত অনুযায়ী জাতপাত গণনা অবিলম্বে চালু করবে। তারা নিশ্চিতভাবে মোদী সরকার, এনডিএ সরকার, এই যে আপনার অজিত পাওয়ার, উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বা ধরুন ওখানকার এনসিপির বিরুদ্ধে যে একের পর এক ভাঙনের খেলা খেলেছিল, তারা তো বারে বারে মহারাষ্ট্র মডেল, মধ্যপ্রদেশ মডেল নিয়ে গৌরবান্বিত বোধ করত। আগামী দিনে এরা যদি আবার সেই ভাঙনের খেলায় নিজেরা পড়ে যায়, তাতে যেন এরা ভবিষ্যতে আগুন না তোলে। যে কেয়াদি একটু আগে বললো যে কংগ্রেসের এত ভোট কোথা থেকে টাকার বিনিময়ে এলো। আমি বলছি বিজেপি ভবিষ্যতে কথা বলবো না তো, দেখো আমার এমপিকে নিয়ে চলে যাচ্ছে, দেখো আমার এনডিএ সরকারের দলকে ভেঙে নিয়ে দল ভাঙানোর খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা প্রথম থেকে বলে আসছি দল ভাঙানোর খেলা বিপজ্জনক। 14 থেকে মধ্যপ্রদেশ মডেল, মহারাষ্ট্র মডেল মানুষ দেখেছে, মানুষ তার পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এখন তার মানুষের হাতে সবটা নিয়ে, হাতে রয়েছে কোড আঙ্কোড অমিত শাহের কথা, বিজেপির কথায় পল্টুরাম নীতিশ কুমারের হাতে, কোড আঙ্কোড 1 বছর আগে সকালবেলা গ্রেপ্তার হওয়া অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর হাতে। আমরা চাই একটা স্থায়ী সরকার গোটা ভারতবর্ষকে নিশ্চিতভাবে এই সরকার উপহার দেবে, আর যদি দিতে না পারে তাহলে তার দায়ও কিন্তু এই বিজেপিকেই নিতে হবে। আমি আসবো সৈকত, আমি একটু শোনাবো যে এই ব্যাপারে আমি রাজনৈতিক বিশ্লেষক যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন তাদের বক্তব্য চেয়েছিলাম। সুমন ভট্টাচার্য, শিখা মুখোপাধ্যায় এবং গৌতম হোর তারা কি বলছেন একটু শোনাবো। ভারতবর্ষের 4টে বড় রাজ্য রয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ। এই 4টে রাজ্য 210 জন সাংসদকে পাঠায়। এতদিন এই 4টে রাজ্যের উপরে পশ্চিমবঙ্গকে ধরেও বিজেপির মানে কড়া গ্রিপ ছিল। এবার এই 210টি আসনের মধ্যে বিরোধীরা জিতেছে 114টি আসনে। ফলে বড় 4টে স্টেট ভারতবর্ষের, তার উপর থেকে নরেন্দ্র মোদীর গ্রিপ চলে গিয়েছে। সেই জন্য নরেন্দ্র মোদী আর জয় শ্রীরাম বলছেন না, কারণ উত্তরপ্রদেশে 80-র মধ্যে 43টা আসন হাতছাড়া। কিন্তু যে ওড়িশা তাকে উপর করে দিয়েছে, সেজন্য এখন উনি জয় জগন্নাথ বলছেন। উত্তরপ্রদেশে উনি যে যতটা হেরেছেন সেটা তো মেকআপ হয়েছে খানিকটা উড়িষ্যা দিয়ে। ফলে তার মুখে এখন জয় জগন্নাথ, সব মানে জয় শ্রীরাম, শ্রীরামের পর্বটা শেষ, জগন্নাথের পর্ব শুরু। ফলে এটা একেবারে সম্পূর্ণভাবে পপুলিস্ট। নির্বাচনের ফলাফল বেরোনোর পরে নরেন্দ্র মোদী যখন বিজেপি অফিসে গেলেন, তখন তিনি একবারও মোদী সরকার কথাটা বলেননি, এনডিএ সরকার বলেছেন। আজও যখন তিনি ভাষণ দিয়েছেন এনডিএ সংসদীয় দলের এবং অন্যান্য বিজেপির যারা মুখ্যমন্ত্রী এবং শরিক দলের নেতারা ছিলেন, সেখানে বারবার এনডিএর কথা বলেছেন। আর কি বলছেন না, এবার আমরা মতৈক্যের ভিত্তিতে চলব। তাকে চলতেই হবে, তার কোনো উপায় নেই। আর এতদিন তিনি, তার কথা ছিল শেষ কথা, তিনি যা সিদ্ধান্ত নেবার কথা তিনি আগে নিয়েছেন, তারপরে দরকার হলে মন্ত্রিসভাকে বলেছেন, এরকমও হয়েছে। কিন্তু এবারে আর সেই অবস্থাটা থাকছে না। দেখুন, অবশ্যই যারা বিশ্লেষক তারা তাদের মতো মতামত দিয়েছেন।
সুমন ভট্টাচার্য, আমি কাউকে ব্যক্তি আক্রমণ করি না সচরাচর, উনি জয় জগন্নাথ জয় শ্রীরাম নিয়ে বললেন। উনি তো কিছুদিন আগে জয় মোদিও বলতেন, সেটা আলাদা কথা। দেখুন, এনডিএ সরকার, আমরা আবারও বলছি 2014, 2019 এবং 2024 আমরা এনডিএ সরকারই ছিলাম। নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু তার মানে এই নয়, আপনি যদি আমাদের মন্ত্রিসভা দেখেন, যারা আমাদের ছোটোখাটো দল তাদেরও মন্ত্রিসভায় তার স্থান হয়েছিল। এবার ভাই সৈকতকে একটা কথা বলতে চাই, নিঃসন্দেহে সৈকত পড়াশোনায় ভালো ছেলে ধরে নিচ্ছি, অঙ্কটা একটু জানতে হবে। এই যে তুমি বলছো না বারবার, এই যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার, আমি প্রত্যেককে সম্মান রেখে বলছি, যথার্থ সম্মান দিয়ে বলছি, যে যদি চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার বা দুজনেই একসঙ্গেও যদি আজকে তোমাদের এই ইন্ডি জোটে চলে যান, তাহলেও তোমরা সরকার করতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করেছো, আমরাও জানি, কিন্তু তোমরা সরকার করতে পারবে না। সেই ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছি। এবং এক সেকেন্ড বলেনি ভাই, তুমি অন্য স্টুডিও আছো, আমাকে বলতে দিতে হবে। এবং তার সঙ্গে একটা জিনিস জেনে রাখো, তুমি এত দুর্নীতি নিয়ে বলছো, এত কিছু বলছো, তা সীতারাম ইয়েচুরি কি ওখানে স্থান পেয়েছিলেন অভিষেক ব্যানার্জি? এটার উত্তরটা আমাকে দিয়ে দাও। চন্দ্রবাবু নাইডু আর অভিষেকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত কি হবে? এই কথাটা নরেন্দ্র মোদী স্বয়ং ভাবতে সাহস পাচ্ছে কিনা, বুকে ধগ আছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। না, আমরা বলছি সম্মান আছে, কিন্তু আমি তো উল্টো দিকে বললাম। চন্দ্রবাবু নাইডুরা যদি ইন্ডিয়া জোটে শামিল হয়, সরকার টিকবে কি আদতেও? এটা কিন্তু সরকার করবে কি আদতে? আমি বলেছি সরকার করতে পারবে, টিকবে কিনা সেটা। আরে আপনারা থাকবেন ইন্ডি জোটে, আগে সেটা দেখছেন কি আর সময়। আমি দুটো কথা বলি। এক হচ্ছে পার্থদা যে কথাটা বলেছেন, যে কথা কেয়াদি কনফারেন্সের সঙ্গে বলছে, এই কনফারেন্স মোদির কথাতে নেই, তার জন্য বিজেপি নিতে পারছে না, তার জন্য মোদি নিতে পারছে না। এক দুই, আমার তো পরিষ্কার বক্তব্য, আমি চাই বিজেপি 5 বছর সরকার থাকুক, এনডিএ সরকার থাকুক, শুধু অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শেষ হবে কি হবে না। এই রাজ্যে বিজেপির জন্য একের পর এক অস্বস্তি মাথাচাড়া দিচ্ছে। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। এ রাজ্যে ভোটে ভরাডুবির পর পদ্ম শিবিরে ডামাডোল চলছেই, দেখুন। একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি, সুযোগ বুঝে দাবি আদায়ে তৎপর এনডিএর শরিক দলগুলি। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়ে বিজেপির উপর চাপ বাড়িয়েছে জেডিইউ ও টিডিপি। তবে মন্ত্রিত্ব নিয়ে এবার কি বিজেপির অন্দরেও দর কষাকষি শুরু হয়ে গিয়েছে? বিষ্ণুপুরে জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের মন্তব্যে তারই সুর শুনতে পাচ্ছেন অনেকে। মন্ত্রিত্ব ব্যাপারটা হচ্ছে দলের উপর নির্ভর করে। দেখুন, আমি আশাবাদী, অ্যাজ এ সিনিয়র মোস্ট ওয়েস্ট বেঙ্গলের এখন এমপি আছি, 3 বারের সাংসদ, 1 বারে বিধায়ক, 2 দলের যুব মোর্চার সভাপতি আমি খুব ভালোভাবে সামলেছি। তাও দল সিদ্ধান্ত নেবে, দল যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। দুদিন আগে দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার সঙ্গে রাজ্যের 3 জন বিজেপি সাংসদের যোগাযোগ রয়েছে। সেই 3 জন কারা তা অবশ্য খোলসা করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার সৌমিত্রের গলায় শোনা গেল তৃণমূল যোগের কথা। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে অনেকের সাথে যোগাযোগ আছে, কিন্তু রাজ্য স্তরে কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। এইসব অনেক মিথ্যে কথা বলবো না, এইসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমি বিজেপিতে আছি, এখন চেষ্টা করব যাতে সব ঠিকঠাক হয়। সৌমিত্র নিজে জিতলেও রাজ্যে আসন কমেছে বিজেপির, যার জন্য দলের রাজ্য নেতৃত্বের ঘাড়েই দায় চাপালেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী। যদিও সৌমিত্রের কোনো মন্তব্যেই প্রতিক্রিয়া দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা যতই চেষ্টা করুন সুকান্ত মজুমদারের মধ্যে বিতর্কিত বক্তব্য বের করতে পারবেন না। সুকান্ত মজুমদার। একা সৌমিত্র নন, ফল প্রকাশের পর দলের অস্বস্তি বাড়িয়ে চলেছেন দিলীপ ঘোষও। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ভোটে হারের জন্য আসন বদলকেই দায়ী করেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে, তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আমার মনে হয় দলের উপরে কারো যাওয়া উচিত না,
আমাদের সকলের অস্তিত্ব নির্ভর করে হচ্ছে দলের অস্তিত্বের উপর। একটি রাজনৈতিক দলের একটা কর্মপদ্ধতি আছে, তার দলের ভেতরে বলতে হবে, দলের ভেতরে সমস্ত কিছু আলোচনা করতে হবে। রাস্তায় গিয়ে তো ঢাক পিটিয়ে আলোচনা করা সম্ভব না। রাজ্য বিজেপির এই ডামাডোল নিয়ে খোঁচা দিতে ছাড়েনি জোড়াফুল শিবির। একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন, তো এই বিলম্বিত বোধোদয় কেন? রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। দেশে 400 পারে স্লোগান দিলেও রাজ্যে টার্গেট বেঁধে ভোটে লড়েনি বিজেপি। তবে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের দাবি ছিল বাংলায় তৃণমূলের চেয়ে একটি হলেও বেশি আসন পাবে গেরুয়া শিবির। 4 জুন সেই স্বপ্ন ভেস্তে গিয়েছে। তৃণমূলের থেকে বেশি আসন তো দূরে থাক, গতবারে সব আসনও ধরে রাখতে ব্যর্থ বিজেপি। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁড়া কি ব্যতিক্রম, নাকি ক্ষোভ বিক্ষোভ দাবানলের মতো গোটা রাজ্যেই ছড়িয়ে পড়বে? অস্বস্তি কাটছে না গেরুয়া শিবিরের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কেয়া দিলীপ ঘোষের স্টেটমেন্ট অত্যন্ত স্ট্রং একটা স্টেটমেন্ট, যে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করা হয়, জেতা সিট হারার জন্য প্ল্যানিং করা হয়েছে মনে করা হচ্ছে। সৌমিত্র খান তিনি ইতিমধ্যেই বুঝিয়ে দিচ্ছেন যে সিনিয়র মোস্ট হিসেবে তিনি মন্ত্রিত্বের দাবিদার। তিনি বলছেন যে জেলা স্তরের নেতাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। দেখুন, সবার উপরে দল, যেটা আমাদের রাজ্য সভাপতি বললেন, মাননীয় রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন, সবার উপরে দল, সবার উপরে সংগঠন। দিলীপদা বলেছেন স্বাভাবিকভাবেই তার যে হারটা, সে হারটা অত্যন্ত দুঃখজনক। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যত কর্মী রয়েছেন, আমাদের যত নেতৃত্ব রয়েছেন, জেলা থেকে শুরু করে রাজ্যের, আমরা সবাই মর্মাহত এবং খানিকটা শকড। কিন্তু তার মানে এই নয় যে দিলীপদা যেটা বললেন, দেখুন আত্মসমীক্ষা হবে, আত্মসমালোচনা হবে, চুলচেরা বিশ্লেষণও হবে প্রতিটা ভারের এবং প্রতিটা জয়ের ব্যবধান কি কি কারণে কমেছে, কোন কোন জায়গায় আমরা আরও ভালো করতে পারবো, এটা তো হবে, আত্মমন্থন তো করতেই হবে। হার জিত যে কোনো ভোট পলিটিক্সে, রাজনীতিতে আছে। তো সেই হারটাকে কেন হার হয়েছে সেটার একটা সমীক্ষা করা প্রয়োজন। দিলীপদা বলেছেন, দিলীপদা তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। দিলীপদা আমারও নেতা, আমাদের রাজ্যের বহু কোটি কোটি ভোটারদের নেতা, কিন্তু অবশ্যই আত্মসমীক্ষা হবে। আর সৌমিত্রদার বিষয় দেখুন, সৌমিত্রদা আমাদের গতবারও আমাদের সাংসদ ছিলেন, 2014-তে খুব ভুল না করে থাকলে তৃণমূল থেকেও সাংসদ ছিলেন। সৌমিত্রদা যেটা বলেছেন, উনি ওই এলাকায় অত্যন্ত জনপ্রিয়। আমি বিষ্ণুপুরে গেছিলাম এই ভোটের সময়, খুব জনপ্রিয়, এবং তার কাছে কিন্তু দল মানে দলমত নির্বিশেষে যারা ওখানকার স্থানীয় যারা কার্যকর্তা, অন্যান্য দলেরও হতে পারে, তারা আসেন কোনো সাহায্যের কারণে আসতে পারেন, তাদের কাজের কারণে আসতে পারেন, সম্ভবত সেটাই বলেছেন। এবং উনি তো স্পষ্টও করে দিলেন যে কোনো রাজ্যের কারোর সঙ্গে তো যোগাযোগ হয়নি। জেলার স্তরে যে ধরুন পার্থপ্রতিমদা আর আমি পাশাপাশি বসছি, এবার অনুষ্ঠান হয়ে গেলে আমরা হয়তো কথা বলবো, কফি খাবো, চা খাবো, তার মানে তো এই না যে যোগাযোগ। এই কথাটা অন্য সময় বলেননি না, বলছি তো উনি যে কথাটা বলেছেন, কথাটা কখন বলছেন, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেয়া না, নিঃসন্দেহে আমি আবারও বলছি, সৌমিত্র খাঁ আমাদের একজন অত্যন্ত ভ্যালুয়েবল সাংসদ। তিনি বিষ্ণুপুর থেকে জিতেছেন, তিনি তৃতীয়বারের সাংসদ, একবারের বিধায়ক, সবকিছু ঠিক আছে। সৌমিত্র খাঁ যে কথাটা বলেছেন, তিনি তার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বললেন যে 3 জন অলরেডি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে, এটা কি জাস্ট বলার জন্য বলা? কারণ এর আগেও আমরা দেখেছি যে দরজা আমরা একটু ফাঁক করলেই কি হবে আমরা দেখিয়ে দেবো ইত্যাদি। অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিশ্চিতভাবে তার ভিত্তি রয়েছে। কে অধিনায়ক? নিশ্চিতভাবে অধিনায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের সর্বময় নেত্রী। তো বিষয়টা হলো যে আমাদের নিয়ে ভাবতে হবে না, কেয়াদি আপনার নিজের দল নিয়ে আপনাদের দল নিয়ে আমরা খুব বেশি ব্যতিব্যস্ত নেই বা মাথা ঘামাতে নেই। কিন্তু একটা বিষয় আমরা খুব উপলব্ধি করেছি যে শুভেন্দু অধিকারী দলের সিট বাড়ানোর থেকে নিজের প্রাধান্য দলে বাড়াতে গিয়ে ভরাডুবি হয়ে গেল, কিংবা দিলীপ ঘোষরা এতদিন যে বুকে চাপা দিয়ে যে কথাগুলো রেখেছে এখন সেগুলো প্রকাশ করছে, সেটা একদম অন্তর্দ্বন্দ্বে দীর্ণতার একটা প্রকট ছবি এখন প্রকাশ পাচ্ছে। আগামী দিনে আরও ভয়াবহ রূপ নেবে সামনে যত এগোবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আর বিক্ষোভ প্রতিক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন সাংসদরা বিভিন্ন ধরনের কথা বলছেন, বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন ধরনের বলছে। বিজেপি আগামী দিনে বাংলায় রাজনৈতিকভাবে নিঃশেষ হবে।
একটু একটু 10 সেকেন্ড বলতে চাই প্লিজ। দেখুন অন্তর্দ্বন্দ্বের কথা বলছেন, এক সেকেন্ড, এখানে বলার কিছু নেই, কংগ্রেস একটাই সিট পেয়েছে, বলার কিছু নেই। আমার খালি একটাই বলার আছে, আজকের দিনটায় ইনি এত অন্তর্দ্বন্দ্বের কথা বলছেন, আপনি সোশ্যাল মিডিয়া টুইটারের কথা খানিকক্ষণ আগে শঙ্খ বলছিলেন, আজকে শতাব্দী রায় তিনি খুব উল্লেখযোগ্যভাবে তাকে তার দলের একটা অংশ তারা যে কটাক্ষ করেছিল তার জবাব তিনি আজকে এক্সের মাধ্যমেই দিয়েছেন। অন্তর্দ্বন্দ্বের কথা বলেছে আপনাদের বিজয়ী সাংসদ বীরভূমের তৃতীয়বার সম্ভবত তৃতীয়বারের সাংসদ, দেখে নিন এক্সে আপনাদের দলের একটা অংশকে কিভাবে তার কটাক্ষে জবাব দিচ্ছেন। অন্তর্দ্বন্দ্বের কথা বলবেন এবং 2009 থেকে সাংসদ, 2009 থেকে আরো বেশি। সন্দীপা, না দেখুন কোন দলে কি অন্তর্কলহ চলছে, অন্তর্দ্বন্দ্ব চলছে, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। প্রত্যেকটা পার্টিতেই কিছু না কিছু মতানৈক্য হয়, কিন্তু মতানৈক্য যেন রাস্তায় না চলে আসে আর কি। মানে এটা কংগ্রেস বলছে, আমি সবাইকেই বলছি। বিধান ভবনে ওই যে দুমদুমার পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, সবাইকেই বলছি, হেলমেট পরে তাকে ঢুকতে হয়েছিল। অন্তর্দ্বন্দ্ব নিয়ে কংগ্রেসের, এটা আমি কিন্তু খুব নেতিবাচক স্বরে বলছি না, কংগ্রেসের মতো দলে অনেক বেশি ভোকাল হওয়ার সুযোগ থাকে বিভিন্ন ফ্রন্টের, বিভিন্ন শিবিরের। আমি তো সেটাই বলছি যে আমি আমাদের জন্য বলছি, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা বাইরে এসে অনেক ধরনের কথা বলছেন, সেগুলো না বলে দলের মধ্যে কথাটা রাখা উচিত। এবং আমি বিজেপিকেও সম্মান জানিয়ে বলছি, তৃণমূলকে সম্মান জানিয়ে বলছি সেই ক্ষেত্রে। কিন্তু আশ্চর্য লাগছে একটা জিনিস দেখে যে বিজেপির আজকে এই যে দুর্দশা হলো, ছেড়ে দিন, আমরা তো শূন্য, আমরা এক পেয়েছি, আমাদের কিছু বলার কোনো অধিকার নেই, সব বুঝে গেছি আমরা। বিজেপি তাদের কার্যকর্তাদের সাথে প্রতারণা করেছে। কিভাবে জানেন তো? বিজেপি জানতো এই যে কথাটা কিছুক্ষণ আগে দিলীপ বাবু বা কেউ একজন বলেছিলেন যে নিচটা তো ফাঁফা, নিচটা তো ফাঁফা, কিছুই তো নেই। আমরা তো জানি যে গোটা বাংলায় আমাদের সেরকম সংগঠন নেই, সেজন্য আমরা সিটের পেছনেও দৌড়ইনি, আমরা ভোট মার্জিন বাড়াবার চেষ্টা করেছি, আমরা মানুষের কাছে মুদ্রা নিয়ে পৌঁছবার চেষ্টা করেছি মৌপিয়াদি। কিন্তু বিজেপি তাদের কার্যকর্তাদের প্রতারণা করেছে বলে যে আমরা 350 পাবো বা আমরা বাংলায় 30 পাবো, আমরা টার্গেট নিয়েছি 27 পাবো। এই যে আমি শেষ করে নিই, কে দিবি? আমি শেষ করে নিই, কাইন্ডলি আপনার উপরে আপনার সরকার বানিয়েছে, বলো না। হ্যাঁ, তো সেই মানে সেটাই বলবো। এবং গোটা দেশের মধ্যে যতগুলো মানুষ যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন অর্থমন্ত্রীর কি এই কাজ যে চ্যানেলে চ্যানেলে গিয়ে মে মাস থেকে বলবে যে আপনার শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন, 4 তারিখে 6 তারিখে শুট আপ করবে শেয়ার মার্কেট? কিভাবে 31 লক্ষ কোটি টাকা সেখান থেকে কতজন টাকা হারিয়েছে? আমি আসবো, আমি একটু সৈকতের কাছে আসবো, এক সেকেন্ড আমি আসবো প্লিজ, সৈকতের কাছে আসবো। সৈকত, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ তার গরমাগরম মন্তব্য, অভিমুখ কোন দিকে সেটা বোঝাই যাচ্ছে। সৌমিত্র খান তার বক্তব্য, লকেট চ্যাটার্জি তার বক্তব্য, এগুলো স্বাভাবিকভাবেই বিজেপির মধ্যে অস্বস্তিটা বাড়াচ্ছে। না, আমি তো প্রথমে পার্থদাকে অভিনন্দন জানাতে চাই যে পার্থদাদা এই এত বিপুল জয়ের পরে 3 জন নতুন এক এমপি পাবেন যারা এই নির্বাচনে মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিল, যারা এনআরসিকে সমর্থন করেছিল, তারা খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসে, ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে। কেয়াদিদের ধন্যবাদ জানাবো যে আপনারা সুন্দরভাবে দায়িত্ব নিয়ে এই রাজ্যে বিজেপির জেতা সাংসদকে হারানোর জন্য তৃণমূলের সঙ্গে রাজ্য স্তরে, জেলা স্তরে হাত মিলিয়ে ভোট করেছেন। দেখুন, আমরা এই নির্বাচনে পর্যুদস্ত হয়েছি, পরাজিত হয়েছি, কিন্তু গোটা রাজ্য জুড়ে যে ন্যারেটিভ চলছে, আজকে কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী বলছে যে বিজেপির যা টাকা সে 9-6 করা হয়েছে, প্রচুর টাকা এসছে, বুথে বুথে টাকা গেছে, 15,000, 12,000, 10,000 টাকা করে বুথ পরিচালনার টাকা গেছে, সমপরিমাণ টাকা তৃণমূল পাঠিয়েছে। একের পর এক জায়গায় তৃণমূল বিজেপি নিচুতলার কর্মীদের টাকার বিনিময়ে ক্রয় বিক্রয় করেছে। স্বাভাবিকভাবে রাজ্যের রাজনীতিতে যে চিরক্ষত তৈরি হলো, যেখানে ধর্মীয় মেরুকরণ প্রবলভাবে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের 4টে সিটে যেভাবে ধর্মীয় মেরুকরণের ভোট হয়েছে, যা উদ্বেগজনক। কি করে আসবো বলতে দাও না, কে বলতে দাও না, কে বলতে দাও প্লিজ। কেয়াদি প্রচন্ড হতাশ, কেয়াদিকে মৌপিয়াদি তুমি জিজ্ঞেস করলে যে সৌমিত্র খা কি বললো, কেয়াদি এখন সৌমিত্র খার পুরো পরিচয় বলতে শুরু করে দিলেন, রচনা বলতে শুরু করে দিলেন। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। দক্ষিণ 24 পরগনা, ভাঙড়, বারাসাত, বসিরহাট, যে সমস্ত পোলারাইজেশন এলাকাগুলো, মিশ্র এলাকাগুলোতে পোলারাইজেশন ভোট হয়েছে, সেটা বাংলার রাজনীতিতে চিরক্ষত রেখে দিয়ে গেছে। তার মধ্যে দাঁড়িয়েও আমরা মনে করি, বামপন্থীরা মনে করি, দল বদল, দল পরিবর্তন করা, গোপন আতাত রেখে শাসক বিরোধী যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সেটা বাংলার রাজনীতি কেন ভারতবর্ষের রাজনীতি। আমি আসবো, আমি একটু শোনাবো অগ্নিমিত্রা পল, একটু বলতে হবে। মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী তিনি কি বলছেন। দেখুন, দিলীপ দা যেটা বলেছেন, দিলীপ দা আমাদের অত্যন্ত
সিনিয়র একজন নেতা, তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপ দাকেই দিতে হবে। কিন্তু মেদিনীপুরে পুরনো কর্মীরাও যেমন কাজ করেছে, নতুন কর্মীরাও কাজ করেছে। কিছু তো ত্রুটি আছেই, যে কারণে আমাদের 27,000 ভোটে হারতে হলো। শুধু পুরনো থাকবে বা শুধু নতুন থাকবে সেই বলে কিন্তু হয় না, দুজনকেই থাকতে হবে, এবং সেই আহ্বানই আমি করেছিলাম। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, কেয়ার রেসপন্ড করতে চাই, কেয়ার কাছেও যাবো, শঙ্খদীপের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি তার আগে আমাকে নিতে হচ্ছে, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমি শঙ্খদীপের কাছে আসবো। শঙ্খ, বঙ্গ বিজেপিতে কি হচ্ছে? দেখতে পাচ্ছি এটা তো পুরোটাই খোলা খাতার মতো, এখানে তো আর মানে ভেতরে লুকোনো কিছু হচ্ছে না। দিলীপ দা খোলাখুলি বলছেন, কিন্তু আমার একটা শুধু কৌতূহল, দিলীপ দা এই যে বলছেন যে দেখো, দিলীপ দা দাবি করেন যে দিলীপ দা পশ্চিমবঙ্গে 2019 সালে 18টি আসন জেতানোর কারিগর ছিলেন। তার মানে বর্ধমান দুর্গাপুর সিটটিও দিলীপ দাই জিতিয়েছিলেন। এবং তুমি মনে করে দেখো, এস আলুওয়ালিয়াকে ঠিক 14 দিন আগে এস আলুওয়াকে ক্যান্ডিডেট করা হয়েছিল। এস আলুওয়ালিয়া 14 দিন আগে দাঁড়িয়ে সিটটা জিতে গেলেন। দিলীপ দা বললেন যে জেতা সিট হেরে গেল, তো জেতা সিট তো বর্ধমান দুর্গাপুর জেতা সিট। সেখানে দিলীপ দার মতো একজন ক্যান্ডিডেটকে বিজেপি পার্টি টিকিট দিয়েছে, যে দিলীপ দা বিজেপিকে 77খানা সিট জিতিয়েছে, বিজেপিকে 18খানা সিট জিতিয়েছেন। সেই দিলীপ দা কী করে বলেন যে ওটা? দিলীপ দাকে তো পশ্চিমবঙ্গের সব সিটই নিয়ে চেনা সিট, রাজ্য বিজেপি সভাপতি, এবং যার আমলে বিজেপির এত উত্থান, তার কাছে কোনো সিটই তো মানে নয়। আমি দিলীপ দার এই যে আজকে মানে আমি কান্নাকারি দেখছি, এটা আমার মানে দিলীপ দার যে একটা বোল্ড একটা মানে অ্যাপিয়ারেন্স না, সেটা আমার কোনো জায়গায় একটা মনে হচ্ছে একটা ইমেজটাই ভেঙে যাচ্ছে। দেখুন, যেটা সৈকত বললেন যে বঙ্গ বিজেপির মধ্যে, হ্যাঁ বলছি, কারোর কোনো মনে অসন্তোষ থাকলে নিশ্চয়ই সেটা দলে জানাবেন, দলের অন্দরে জানাবেন, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি যে এই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই সৈকতই একটা পোস্ট করেছিল, তারপরে তাকে শোকজ খেতে হয়েছে। দেখুন, দলের মধ্যে কারোর যদি কোনো বিষয় নিয়ে অসন্তোষ থাকে, তিনি পোস্ট করবেন তো, বা তিনি জানাবেন, তার দলের মধ্যে সেটা নিশ্চয়ই বিশ্লেষণ হবে, সেটার মধ্যে নিশ্চয়ই চুলচেরা আত্মসমীক্ষা হবে, বারে বারে বলছি। কিন্তু বিষয়টা হলো ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতার নাম, আমাদের সর্বভারতীয় সভাপতির নাম জেপি নাড্ডা, আমাদের সংসদীয় নেতা, এবং আবার কিন্তু এই রাজ্যে কি রদবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে? এক সেকেন্ড সৈকত, এই রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বে রদবদলের সম্ভাবনা, সেটা দলের আমাদের ইন্টারনাল ব্যাপার। দলে যদি মনে করে, আমাদের সংগঠন মনে করে, শীর্ষ নেতৃত্ব মনে করে কোনো যদি বদল দরকার, বদল হবে। এটা তো স্বাভাবিকভাবেই হতে পারে। জানতে চাইছি দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি হবেন? এটা তো বলছি আমাদের দলের পুরো ইন্টারনাল ব্যাপার। যখন জানতে পারবেন তখন মৌপিয়ারা অত্যন্ত ভালো সাংবাদিক, ওর কাছে নিশ্চয়ই সবার আগে এক্সক্লুসিভ ব্রেকিং নিউজটা চলে আসবে। শঙ্খ, কি আন্দাজটা দিলীপদার যে বক্তব্য, তা থেকে এই ইঙ্গিতটাই স্পষ্ট হচ্ছে না, অন্তত দাবিটা উঠে আসছে না? হ্যাঁ, দিলীপদা বেসিক্যালি দেখো, গত 3-4 বছর ধরে আমি দেখেছি যে দিলীপদা পার্টির মানে যে সাংগঠনিক ব্যাপারে দিলীপদাকে ইররিলেভেন্ট করে দেওয়া হচ্ছিল, অপ্রাসঙ্গিক। দিলীপদাকে তুমি কোনো বড় মিটিংয়ে দেখবে না। আমি বহুবার দেখেছি প্রাইম মিনিস্টারের মিটিংয়েই দিলীপদা নেই। সন্দেশখালির ওখানে যে মিটিং হলো, সেই আমার মনে হয় প্রাইম মিনিস্টার মিটিং, দিলীপ ঘোষকে ডাকা হয়নি। তার ফলে দিলীপদা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। দিলীপদা একটা মৌকা খুঁজছিলেন। আজকে যদি দিলীপদা ভোটে জিতে যেতেন বর্ধমান দুর্গাপুরে, তাহলে শুভেন্দু সুকান্তরা মোটামুটি রাত্রিবেলা ঘুম চলে যেত। দিলীপদা হেরে গেছেন বলে এটা কম আছে। দিলীপদা যদি জিতে যেতেন, তাহলে দিলীপদা এবং দিলীপদার যে অনুগামী, যে দিলীপদা যাদের বলছেন যে পুরনো কর্মী, দিলীপদা একটা কালকে পোস্ট করেছেন যে পুরনো কর্মীদের আগে গুরুত্ব দিতে হবে এবং নতুন কর্মী দরকার হলে 10 জনকে সরিয়ে দাও। বাজপেয়ীকে কোট করে বলেছেন, আমি জানি না বাজপেয়ী কবে বলেছিলেন এই কথা, কিন্তু দিলীপদা একটা নিজের যে পুরনো যে লোকজন, তাদেরকে নিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতেন যদি দিলীপদা জিতে যেতেন। দিলীপদা এখন যেতে একটা ওয়ান লাইনার। হ্যাঁ সৈকত, মোরাল অফ দ্য স্টোরি, বিজেপির এই ধাক্কায় বিজেপি এটা বুঝতে পেরেছে যে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, 2014 নয়। ঠিক একইভাবে এই রাজ্যেও মোরাল স্টোরি, বিজেপি এখানে তৃণমূলকে হারাতে নির্বাচন লড়েনি, বিজেপি এখানে তৃণমূলকে জেতানোর কাজ করে দিয়েছে। আপনারা ভোট কাটুয়া হিসেবে কাজ করেছেন, আপনাদের কাজটা করে গেছেন। বিজেপির ভোট কাটুয়া সেই জন্য পরে নিজের নাক কেটে পরে যাত্রা বাবু করেছে, আপনাদের বড় বড় উজ্জ্বল নাকি মুখগুলো সব জামানত জব্দ হয়ে গেছে। বলছি তো ভোট কাটুয়া হিসেবে কাজ করেছেন আপনারা, শুধুমাত্র তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছেন। এবং 26 অবধি জেনে নিন, আপনাদের নতুন নাম সিপি মূল, আপনাদের নতুন নাম হচ্ছে সিপি মূল, কারণ আপনারা হচ্ছে তৃণমূলের আক্ষরিক অর্থে বি টিম। আপনারা ওই নতুন সিপি হচ্ছে বিজেপির অংশীদার।
এই সিটেবল শব্দটা এই খানিকক্ষণ আগে আর একটা জায়গা তো শুনলাম, এটা এদের একটা নতুন তত্ত্ব সামনে আনা হচ্ছে নিজেদের হতাশাকে ঢাকবার জন্য। আর সৈকতরা বলে ভালো, কিন্তু বাংলার মানুষ তাদেরকে বিশ্বাস করে। আমাদের সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। তো এটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে দিলীপ ঘোষ, সৌমিত্র খানদের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো একদম আলটপকা মন্তব্য নয়, অত্যন্ত গূঢ় পলিটিক্যাল অর্থ যার রয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বের জন্য কি অপেক্ষা করছে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, একটু পরেই আমরা ফিরে আসছি পেজ 1 নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।